নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। ঘোষণা কবে করা হবে এক্সে পোস্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কবে হবে তা জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। শনিবার দুপুর 3টায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। একই দিনে 4 রাজ্যে বিধানসভা ভোটেরও নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের মুখপাত্রের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেই তথ্য জানানো হয়। পরে পোস্টটি শেয়ার করা হয় নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডেলে। কমিশনের তরফে একটি বিবৃতিও দেওয়া হয়। প্রসঙ্গত লোকসভা ভোটের সঙ্গে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এক্সের পোস্টে লেখা হয় 2024 সালের লোকসভা নির্বাচন এবং কিছু রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে শনিবার দুপুর 3টে। তবে নির্দিষ্ট করে কোনো রাজ্যের নাম লেখা হয়নি। কমিশনের তরফে সমাজ মাধ্যমের সাংবাদিক বৈঠকটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচন ঘোষণার পরেই আনুষ্ঠানিকভাবে ভোট দামামা বেজে যাবে বলে মনে করা হচ্ছে। চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট। ক দফায় ভোট হবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনেও 7 দফায় ভোট হয়েছিল। 2014 সালের লোকসভা নির্বাচন হয়েছিল 9 দফায়। রাজ্যে অতগুলি দফাতেই ভোট হয়। কলকাতায় কমিশনারের ফুল বেঞ্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে এলে 1 দফায় নির্বাচন করার দাবি তুলেছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল। বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের জোড়া শূন্য পদে 2 অবসরপ্রাপ্ত আমলাকে নিয়োগ করা হয়। দেশের 2 নির্বাচন কমিশনারের পদে আসেন সুখবীর সিং সাধু এবং জ্ঞানেশ কুমার। এই 2 শূন্য পদে নিয়োগের জন্য বৃহস্পতিবার বৈঠকে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটি। লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেস নেতা হিসেবে কমিটিতে ছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। হাই নিউজ নেটওয়ার্ক। নিজের বাড়িতে চোট পাওয়ায় মুখ্যমন্ত্রীর কপালে 3টি এবং নাকে একটু সেলাই পড়েছে। ইসিজি, সিটি স্ক্যান সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে মুখ্যমন্ত্রীর। এখন কেমন রয়েছেন মুখ্যমন্ত্রী? বাড়িতে পিছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাবার পর এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কপালে 3টি এবং নাকে একটি সেলাই পড়েছে। পিছন থেকে ধাক্কা লাগার কারণেই মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন বলে জানিয়েছেন মণিময়। তিনি জানিয়েছেন সন্ধে 7:30 নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বাড়িতে পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন তিনি। তার মস্তিষ্কে আঘাত লেগেছে, গভীর ক্ষত হয়েছে কপালে। ক্ষতস্থানে ড্রেসিং করানো হয়েছে। ইসিজি, সিটি স্ক্যান সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে মুখ্যমন্ত্রীর। হাসপাতালে রাতে তাকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান। বাড়িতেও তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা। তবে মুখ্যমন্ত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল। গাড়ির সামনের আসনেই বসেছিলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন কাজুরি বন্দ্যোপাধ্যায়। পিছনের আসনে বসেন অভিষেক। গাড়ি থেকে ক্যামেরার দিকে তাকিয়ে হাত জোর করতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সোহনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, রাজীব বন্দ্যোপাধ্যায়, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়রা। এসএসকেএমে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তবে তার পৌঁছানোর কিছু আগেই হাসপাতাল থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের তরফে মুখ্যমন্ত্রীর রক্তাক্ত কপালের ছবি পোস্ট করে দুর্ঘটনার কথা জানানো হয়। সেই ছবিতেই দেখা যায় মুখ্যমন্ত্রীর কপালের ঠিক মাঝখানে কেটে গিয়েছে। সেখান থেকেই রক্ত গড়িয়ে পড়ছে। নাকেও রয়েছে ক্ষত। ছবিটি প্রকাশ্যে আসার পর বাংলার রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায়। মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সুকান্ত মজুমদার, মোহাম্মদ সেলিমরাও একে একে আরোগ্য কামনা করেছেন। বৃহস্পতিবার বিকেলে একডালিয়ায় সুব্রত মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কালীঘাটের বাড়িতে ফেরেন তিনি। কিভাবে, কখন, কোন পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন তা যদিও স্পষ্ট নয়। বাড়িতে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। ময়নাগুড়ির কর্মসূচি সেরে কলকাতায় ফিরে কালীঘাটে গিয়েছিলেন তিনি। অভিষেকের গাড়িতেই আহত মুখ্যমন্ত্রীকে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানেই সেলাই এবং প্রয়োজনীয় চিকিৎসার পর আবারও বাড়ি ফিরিয়ে আনা হয় মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর জখম হওয়ার খবর পাওয়া মাত্রই দলীয় বৈঠক থামিয়ে দেন ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ দেব অধিকারী। এরপরই ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে যান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়িতেই কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল। কিন্তু কিভাবে বাড়ির মধ্যে এই দুর্ঘটনা জানতে তদন্তে নামলো লালবাজার। বাড়ানো হলো নিরাপত্তা। বাড়িতেই কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কপাল এবং নাকে সেলাইও পড়েছে। জানা গিয়েছে তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল। কিন্তু কিভাবে বাড়ির মধ্যে ঘটল এই দুর্ঘটনা জানতে তদন্তে নামল লালবাজার।
এদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। মুখ্যমন্ত্রীর চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হন ডক্টর মরিময় বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পিছন থেকে ধাক্কা লাগায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই তথ্যের পরিপ্রেক্ষিতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িতে থাকাকালীন কিভাবে পিছন থেকে ধাক্কা লাগলো, সেটাই বড় প্রশ্ন। এর উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে লালবাজার। সূত্রের খবর, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাবে লালবাজারের সায়েন্টিফিক উইং গোয়েন্দা বিভাগের দল। কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই হবে তদন্তে প্রয়োজন হলে খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজও। পাশাপাশি শুক্রবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে আঁটো-সাঁটো নিরাপত্তা দেখা গেল পুলিশের তরফে। এমন ঘটনায় গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন পুলিশের আধিকারিকেরা। কালীঘাট থানা এবং কলকাতা গোয়েন্দা পুলিশের অফিসাররাও রয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচনী বন্ডের নম্বর কই, অসম্পূর্ণ তথ্য জমা স্টেট ব্যাংকের, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল কর্তৃপক্ষের। ফের সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হলো এসবিআইকে। শুক্রবার শীর্ষ আদালতে নির্বাচনী বন্ড সংক্রান্ত নির্বাচন কমিশনারের একটি মামলায় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ জানায়, অসম্পূর্ণ তথ্য জমা দিয়েছে এসবিআই। আদালত ব্যাংক কর্তৃপক্ষকে নির্বাচনী বন্ড নিয়ে সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয়। বৃহস্পতিবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি জানতে চান স্টেট ব্যাংকের তরফে আদালতে কে উপস্থিত রয়েছেন। তারপরই তিনি বলেন, নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ্যে আনেননি তারা, এটা তাদের প্রকাশ করতে হবে। এই মামলায় পরবর্তী শুনানি আগামী সোমবার। ওই দিনই স্টেট ব্যাংককে এই ত্রুটির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ্যে এলে রাজনৈতিক দল এবং অনুদাতাদের মধ্যে কি সম্পর্ক তা বুঝতে সুবিধা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গত মঙ্গলবার নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবারের মধ্যেই সেই তথ্য প্রকাশ্যে এনেছে নির্বাচন সদন। সেই বন্ডেই ক্রেতা প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে, সেখানে ছিল না বন্ডের নাম্বার। তালিকা খতিয়ে দেখা যায়, বন্ড কেনায় শীর্ষে রয়েছে বিতর্কিত লটারি ব্যবসায়ী মার্টিন সান্তিয়াগোর সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস। তারা কিনেছে মোট 1368 কোটি টাকার নির্বাচনী বন্ড। বন্ড কেনায় টাকার অঙ্কের নিরিখে তারপরেই রয়েছে বিখ্যাত তেলেগু ব্যবসায়ী কৃষ্ণা রেড্ডির সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তারা 966 কোটি টাকার নির্বাচনী বন্ড রাজনৈতিক দলকে অনুদান দিয়েছে। মূলত হায়দ্রাবাদ কেন্দ্রিক এই সংস্থা একাধিক সরকারি প্রকল্পে বরাত পেয়েছে। নরেন্দ্র মোদীর জমানায় পরিচয় এবং অর্থের অঙ্ক গোপন রেখেই রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার সুবিধা দেওয়া হয়েছিল নির্বাচনী বন্ডে। সেই ব্যবস্থার দায়িত্বে ছিল এসবিআই। কথা ছিল, কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে স্টেট ব্যাংকের কাছ থেকে নির্দিষ্ট অর্থের বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দেবেন। সেই অর্থ ভাঙিয়ে নেবে রাজনৈতিক দলগুলি। মূলত কালো টাকার লেনদেন রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছিল মোদী সরকার। গত 15 ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক এবং ক্ষতিকারক বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দেয় অবিলম্বে নির্বাচনী বন্ড বিক্রি করা বন্ধ করার জন্য। পাশাপাশি 2019 সালের এপ্রিল মাস থেকে 2024 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত কতগুলি নির্বাচন বন্ড বিক্রি হয়েছে, কোন কোন রাজনৈতিক দল নির্বাচনী বন্ড থেকে টাকা পেয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য নির্বাচন কমিশনের কাছে তুলে দেওয়ার নির্দেশ দেয়। 6 মার্চের মধ্যে সেই তথ্য তুলে দেওয়ার কথা এসবিআইকে বলেছিল শীর্ষ আদালত। তবে এই নির্দেশ কার্যকর করতে এসবিআই সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন জানায়। সোমবারই সেই মামলায় এসবিআই এর আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, কোনোভাবে আর অতিরিক্ত সময় দেওয়া যাবে না। সেই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছিল, নির্বাচন কমিশনকে 15 মার্চ বিকেল 5টার মধ্যে তাদের সরকারি ওয়েবসাইটে বন্ড তথ্য প্রকাশ করতে হবে। কত তারিখে কোন সংস্থা, কোন দল কত টাকার বন্ড কিনেছিল তার বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে, যাতে দেশের অগ্রগণ্য বহু শিল্পগোষ্ঠীর নাম রয়েছে। প্রাপক দলের তালিকায় বিজেপি, কংগ্রেস, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, তৃণমূল, শিরোমণি আকালি দল, বিআরএস এর মতন দলগুলি রয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী 22,217টি বন্ড কেনা হয়েছিল। তার মধ্যে সব দল মিলিয়ে বন্ড ভাঙিয়েছে 22,030টি। কমিশন যে তথ্য প্রকাশ করেছে তাতে দাতা সংস্থার তালিকা 337 আর প্রাপক দলগুলির নামের তথ্য 426 পাতার। হাই নিউজ নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 মার্চ তামিলনাড়ুর কন্যাকুমারী পৌঁছেছেন। দর্শকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি তামিলনাড়ুর বিজেপি সভাপতিকে আন্নামালাইয়ের সাহায্য চেয়েছেন। मुझे तमिलनाडु में आपका इतना प्यार मिलता है, इतने आशीर्वाद मिलते हैं, आप इतनी बड़ी तादाद में आते हैं, लेकिन मुझे ये तकलीफ भी रहती है
कि मैं तमिल भाषा नहीं सीख पाया। थोड़ा बहुत समझ लेता हूं, मुझे इसकी तकलीफ है, लेकिन इस कमी को पूरा करने के लिए हमने टेक्नोलॉजी की मदद लेना शुरू किया है। और अब आप सोशल मीडिया साइट एक्स पर नमो इन तमिल पर उस हैंडल पर भी मेरी बात सुन सकते हैं और वो तमिल में सुन सकते हैं। मुझे उम्मीद है कि काफी हद तक 95% मैं कह सकता हूं, काफी हद तक मैं इसके जरिए आप तक अपनी बात पहुंचाऊंगा। और मैं बाद में अन्नामलाई को कहूंगा कि वो आपको ये टेक्नोलॉजी कैसे काम करती है, आपको क्या करना है, कैसे मोदी का तमिल भाषा में सुन सकते हैं, वो अन्नामलाई अभी समझाएंगे आपको। आपके इस आशीर्वाद के लिए मैं फिर एक बार आप सभी का बहुत बहुत आभार व्यक्त करता हूं। अन्नामलाई जरा समझाइए। मेरा ये प्रयास आपके आशीर्वाद से सफल होगा। क्या आप लोग इसको डाउनलोड करके तमिल में मेरे मन की बात सुनेंगे? என்னுடைய இந்த முயற்சி உங்களுடைய அன்பால் நிச்சயமாக வெற்றி அடையும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதனால இந்த சமூக வலைதளத்துல இப்ப பிரதமர் அவர்கள் பேசிய அந்த பேச்செல்லாம் செயற்கை நுண்ணறிவில் இருக்கும் பொழுது அதை நீங்க பதிவிறக்கம் செய்து பிரதமருடைய மனதின் குரல் போல இதை கேட்பீங்களா? 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 औरों को भी सुनने के लिए बताएंगे। நீங்கள் கேட்பது மட்டுமல்ல, இன்னொருத்தரையும் கேட்க சொல்லுவீங்களா? கேட்க சொல்லுவீங்களா? हर एक को मोबाइल पर सिखाएंगे कि कैसे सुनना चाहिए। ये मोदी जो तमिल में कोशिश कर रहा है ना, आप तमिल भाषा का सम्मान कर रहे हैं, आप मोदी का तमिल के प्रति प्यार है उसका सम्मान कर रहे हैं, और इसलिए मैं आपका आभार व्यक्त करता हूं। লোকসভা নির্বাচনে এনডিএ 400টি আসন দখল করলে মোদী সরকার স্বৈরাচারী আচরণ করতে পারে বলে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এবার অমিত শাহ তার বিপক্ষে কি বললেন আমরা শুনবো। कि ये राजनीतिक नहीं है, लेकिन आपके जो राजनीतिक स्पीचेस हैं, तेलंगाना में आपने कहा, जब आप अपने वायदे गिनते हैं कि ये वायदे हमने पूरे किए, तो सीए भी उसमें है, तो इसमें राजनीतिक कहाँ से हो गया? तो फिर आपके तो वायदे हमारा एक वादा था कि देश के अर्थतंत्र को सुधारेंगे, तो क्या अर्थतंत्र मत सुधारो, पॉलिटिक्स कर रहे हो। फिर राजनीतिक कहाँ से हो गया? हम मानते हैं सीए देश के हित में है, इनका अधिकार है, इसलिए हमने दिया है। पॉलिटिक्स कहाँ से? वो भी कहे ना देना चाहिए। अगर राजनीतिक फायदा है तो उनको कौन रोक रहा है? पर सीए पे तो बहस हुआ नहीं ना, वो बात पास हो गया, उसके बाद पास कैसे हो गया? पार्लियामेंट में पूरी बहस करी हमने। तो अगर 400 सीट आते तो क्या वो फुल लाइसेंस हो जाता है कि आपके हिसाब से कि जनता ने कहा कि हमने आपको 400 सीट दी है, अब आप जो भी देश हित में समझे वो करते जाइए। ऐसे लाइसेंस जिन्होंने उपयोग करे, हमने तो कभी नहीं करे। हमने तो जनता ने जब जब आशीर्वाद दिया बड़ी जिम्मेदारी के साथ देश चलाया, चाहे अटल जी हो चाहे नरेंद्र भाई। इंदिरा गांधी ने एक बार लाइसेंस का दुरुपयोग किया था और फिर स्वयं चुनाव हार गई थी। तो इसका भी मैकेनिज्म पड़ा है ना। जो लाइसेंस का दुरुपयोग करेगा उसका भी मैकेनिज्म है। हमारे 5 साल के बाद पब्लिक के सामने जाना है, यहां समाप्त नहीं हो जाता है। ये आप कह रहे हैं, लेकिन जैसे फॉरेन मीडिया को अगर आप देखें, वो कह रहे हैं कि एक के बाद एक जो आपने किया है, चाहे ट्रिपल तलाक हो, 370 हो, सीएए हो। एक सेकंड, फॉरेन मीडिया को पूछे उनके देश में ट्रिपल तलाक है क्या? नहीं है। उनके देश में मुस्लिम पर्सनल लॉ है क्या? उनके देश में एक भी स्टेट में 370 जैसा प्रोविजन है क्या? फिर हमारे में हिंदू लॉ भी तो है, सक्सेशन लॉ है। इसका नाम हिंदू लॉ है, वो देश का नागरिक कानून ही है। फिर मैं उसी सवाल पे आती हूँ, चाहे सीए हो, यूसीसी हो, या यूसीसी नहीं, सीए हो, या फिर 370 हो, ट्रिपल तलाक हो, ये सब आपकी मेजॉरिटी की वजह से ये सब स्मूथली हो गया।
अगर आप 400 लेकर आते हैं तो फिर तो कुछ और ही हो सकता है, इन द सेंस कि प्रियम्बल तक आप बदल सकते हैं, सोशलिज्म हटा देंगे, देखिए हमारे सेक्युलरिज्म हटा हमारे देंगे। संविधान की रचना करते वक्त ये सारी चीजें बहुत सोच समझकर बनाई गई हैं। तो मुझे बताइए कि जब जवाहरलाल नेहरू जी की पूर्ण बहुमत होती थी, इंदिरा जी की होती थी, राजीव गांधी को 400 सीट मिल गई, तो उस वक्त सब उचित था? नहीं था ना, इसीलिए तो उन्हें हटा दिया गया। तो हम भी नहीं करेंगे, उचित नहीं करेंगे, हम संयम नहीं रखेंगे, सेल्फ डिसिप्लिन नहीं रखेंगे, तो हमें भी बदल देंगे। ये तो कोई तर्क नहीं हुआ। देखिए नरेंद्र मोदी के पास, इस देश के प्रधानमंत्री के पास 10 साल का ए ग्रेड पास्ट रिकॉर्ड है और 25 साल का प्लानिंग है। 25 और साल 25 साल Total. का प्लानिंग उन्होंने बनाया है कि 15 अगस्त 2047 को भारत पूर्ण विकसित भारत होगा। और उन्होंने पहली बार सरकार की मदद से नहीं, देश के 130 करोड़ लोगों को आह्वान लेकर संकल्प करा है कि सभी लोग जुटे, और ये 25 साल भारत को महान बनाने के 25 साल है। और मुझे बड़ा गर्व है कि मेरे नेता के आह्वान पर पूरा देश आज इस संकल्प से संकल्पित होकर अमृत काल के लिए तैयार होकर खड़ा है। इसके साथ साथ इस देश में गुड गवर्नेंस, इस देश के अर्थतंत्र को दुनिया के प्रमुख अर्थतंत्रों में शुमार करना, दुनिया भर के टेक्नोलॉजी और R&D के लिए एक प्लेटफॉर्म बनाना, भारत को मैन्युफैक्चरिंग का हब बनाना, भारत को हर क्षेत्र में आत्मनिर्भर बनाना, इस देश की शिक्षा व्यवस्था को दुनिया के साथ और दुनिया से आगे ले जाने का प्रयास करना, ये सारी चीजें हमने करी है। তোমার এই সেবক দারিদ্র থেকেই বের হয়ে এখানে এসেছে, দারিদ্র্যের মধ্যে থেকে এখানে পৌঁছেছি, যাকে কেউ জিজ্ঞাসা করেনি তাকেই মোদি পুজো করছেন। যদি আপনার কিছু না থাকে তাহলে চিন্তা করবেন না, মোদি আপনার পাশে আছে। पहले की सरकार ने आपकी यह समस्याएं न सुनी, न समझी, न समस्या का समाधान करने के लिए कभी कोई कदम उठाया। आपका ये सेवक गरीबी से निकलकर यहां पहुंचा है। मैं गरीबी को जी करके आया हूं और इसलिए जिसको किसी ने नहीं पूछा उन्हें मोदी ने पूछा भी है और मोदी ने पूजा भी है। जिनके पास गारंटी देने के लिए कुछ नहीं था, तो मोदी ने कह दिया था बैंकों से भी और रेडी पटरी वाले भाई बहन को भी, अगर आपके पास गारंटी देने के लिए कुछ नहीं है तो चिंता मत कर दीजिए, मोदी आपकी गारंटी लेता है। और मैंने आपकी गारंटी ली और मैं आज बड़े गर्व के साथ कहता हूं कि मैंने बड़े बड़े लोगों की बेईमानी को भी देखा है और छोटे छोटे लोगों की ईमानदारी को भी देखा है। पीएम स्वनिधि योजना मोदी की ऐसी ही गारंटी है जो आज रेहड़ी, पटरी, ठेले, ऐसे छोटे छोटे काम करने वाले लाखों परिवारों का संबल बनी है। জনতার টাকায় সংবাদপত্রের রাজনৈতিক বিজ্ঞাপন, মোদি ও যোগী সরকারের বিরুদ্ধে কমিশনকে চিঠি তৃণমূলের। অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে কাজ করা যাচ্ছে না, নানাভাবে চাপ তৈরি হচ্ছে।
রাজ্যপাল এবং ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ জানান আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে সন্ত্রাসের পরিবেশ, রাজ্যপালের সামনেই ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগ উপাচার্যদের। বেশ কিছু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সার্টিফিকেট পেতে ছাত্রদের সমস্যা হচ্ছে বলেও জানান উপাচার্যরা। পরিস্থিতি বদলানোর চেষ্টা করছি, উপাচার্যরা ভয় পাবেন না, মন্তব্য রাজ্যপালের। Violence, corruption, intimidation within the universities has been a problem in Bengal. We have decided to face it squarely. We means all stakeholders, the Chancellor, the Vice Chancellors, the students, the teachers, the government. All of us will join together and solve this problem. We are determined. This meeting of the Attorney General of India with the Vice Chancellors here and all these steps will lead to the result. That result will be ensuring or securing the future of the students of Bengal. Bengal universities should emerge as a hub of education in India. We will work for that. We will certainly win. গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন আচমকা ভর্তি করানো হলো হাসপাতালে। কি হয়েছে শাহিন স্যার? হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। শুক্রবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। অভিনেতার শারীরিক অসুস্থতা শুরু থেকেই গোপন রাখা হয়েছিল। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন অভিনেতা। তিনি লেখেন, আমি চিরকৃতজ্ঞ। কিন্তু কেন তিনি একথা লিখেছেন তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বাঁধে। যদিও এখনো পর্যন্ত বচ্চন পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। গত বছর মার্চ মাসে হায়দ্রাবাদে প্রজেক্ট কে ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অমিতাভ। অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। তারপর থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা। এই প্রসঙ্গে অমিতাভ নিজের ব্লগে লিখেছিলেন, বুকে ব্যান্ডেজ করা হয়েছে, ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলেও বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। চলতি বছরের শুরুতেই অমিতাভের কবজিতে অস্ত্রোপচার হয়েছিল। নিজের ব্লগে সে কথা জানিয়ে অভিনেতা লিখেছিলেন, শুটিং ফ্লোরে অনেকের সঙ্গে দেখা হলো। অক্ষয়কে আমার হাতের অস্ত্রোপচারের বিষয়টাও বুঝিয়ে বললাম। এরপরেও অভিনেতা কিন্তু শুটিংয়ে ফিরেছিলেন। শুক্রবার অমিতাভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সমাজ মাধ্যমে অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। হাই নিউজ নেটওয়ার্ক। বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশের যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উল্লাস। কেউ ক্যামেরাবন্দি করলেন প্রথম সফর, কেউ ভিডিও করে ভাগ করে নিলেন অভিজ্ঞতা। শুরু হলো গঙ্গার নিচ দিয়ে যাওয়া ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রী পরিষেবা। বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশে যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উল্লাস। জনসাধারণের জন্য চালু হয়ে গেল গঙ্গার নিচের মেট্রো। শুক্রবার সকালে সেই ঐতিহাসিক সফরের সাক্ষী হলেন অনেকেই। এই মেট্রো সফর ঘিরে স্বাভাবিকভাবেই উন্মাদনা ছিল আম জনতাদের মধ্যে। তবে প্রথম দিনেই সেই উন্মাদনা মাত্রা ছাড়িয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী সকাল 7টার প্রথম মেট্রোতেই দেখা গেল থিকথিকে ভিড়। অফিস যাত্রীদের পাশাপাশি সেই ভিড়ের মধ্যে ছিলেন অনেক উৎসাহী জনতাও, যারা এসেছেন শুধুমাত্র গঙ্গার নিচ দিয়ে চলা প্রথম মেট্রো যাত্রী হতে। কলকাতা হাওড়া তো বটেই, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার প্রথম মেট্রো চড়বেন বলে। মানুষ এসেছেন পড়শি রাজ্য বিহার থেকেও। টিকিট কাটতে রাত 2টো থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন চত্বরে লাইনে দাঁড়িয়েছিলেন উৎসাহী জনতা। অসাধারণ লাগছে, অনেক অনেক দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কি। এরকম একটা সাকসেস হওয়ার পেছনে এত মানুষের এত অবদান, সিভিল ইঞ্জিনিয়ারদের এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেকশনের এত অবদানের পরে এরকম একটা সাকসেস হয়েছে। মাটির তলা দিয়ে টানেলিং করে গঙ্গার তলা দিয়ে 13 মিটার নিচে দিয়ে, ভাবা যায় না। যারা বেশ ইঞ্জিনিয়ার এবং যারা ফিল্ডে কাজ করে তারা বুঝতে পারছে যে কত মেহনত করে, কত কষ্ট করে, কত লেবার ইনভলভ করে, কত ইঞ্জিনিয়ারিং সেন্সকে অ্যাপ্লাই করে এরকম একটা অ্যাচিভমেন্ট এসছে, ভাবা যায় না। আমি 85 সাল থেকে ডেলি প্যাসেঞ্জারই করতাম, চুচড়ো থেকে হাওড়া আসতাম এবং হাওড়া থেকে ধাক্কাধাক্কি করে বাসে উঠে আমি জোকা যেতাম চাকরি করতে। তো সেই দিন সে অসহনীয় দিন ছিল এবং ফেরার সময় অসহনীয় ছিল। তো সেইগুলো আজকে 40 বছর বাদে আমি বুঝতে পারছি, 40 বছর প্রায় হয়ে গেল আমার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে। তো বুঝতে পারছি যে কত বড় একটা অ্যাচিভমেন্ট হলো এবং মানুষের জন্য অনেক সেবামূলক কাজ একটা করলো ভারত, ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান মেট্রো রেল, ইন্ডিয়ান রেল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ইঞ্জিনিয়ার্সদের, ভাবা যায় না আচ্ছা এই যুগে 10 টাকায় মেট্রোর মতো একটা সেবা, এয়ার কন্ডিশন এবং 5 স্টার ফেসিলিটি নিয়ে গঙ্গার তলা দিয়ে যাব, অভূতপূর্ব।
অপেক্ষার অবসান হলো, সেই আনন্দ উচ্ছ্বাসে ভাসছেন সাধারণ যাত্রীরা। অতিরিক্ত আনন্দ হচ্ছে আজকের থেকে, মানে আনন্দের আগে কোনোদিন হয়নি, কারণ বহু বছরের অপেক্ষা ছিল আমাদের কলকাতাবাসী, হাওড়াবাসী দুপক্ষেরই, যে কবে এই মেট্রো চলাচল শুরু হবে। কারণ আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা থেকে হাওড়া আসাটা মহা মুশকিল ব্যাপার ছিল। অতিরিক্ত যানজট হতো, অতিরিক্ত ট্যাক্সি ভাড়া। এখন সেই টোটাল চিন্তামুক্ত, মাত্র 7 মিনিটের মধ্যে কলকাতা থেকে হাওড়া, হাওড়া থেকে কলকাতা। তবে হ্যাঁ, কিছুদিনের মধ্যে শিয়ালদা চালু হয়ে গেলে শিয়ালদা স্টেশনের ট্রেন মিস করলে হাওড়া, হাওড়া স্টেশনের ট্রেন মিস করলে শিয়ালদা, খুব সুবিধা হবে। মারাত্মক অনুভূতি, এরকম অনুভূতি এবারে কোনোদিন ভাবিনি। তো যাই হোক, চালু হয়ে গেল, আজকে সেই এক্সপিরিয়েন্সটা করতে এলাম, খুবই ভালো। তার মধ্যে লাইটিংটা যেটা করেছে আরো ভালো লাগছে, যে বোঝা যাচ্ছে মার্কিং করা আছে। অনেক বড় ভাতা বেরিয়েছি, আমার আগেও অনেকে চলে এসছে। এসপ্ল্যানেড স্টেশনে যখন গেলাম রাত 2টোর সময়, প্রথম জন যে এসছে রাত 2টোর সময় এসে বলেছিল। আমরাও তো আগে আসিনি, 5টার মধ্যে 5:30টার মধ্যে চলে এসেছি। সেই জন্যই এসছি, যাতে প্রথম রাইডটা করা যায়। এটা ইতিহাস একটা, এতদিন পরে, আর এশিয়ার মধ্যে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো যাচ্ছে, বড় ইতিহাস। গত 6ই মার্চ গঙ্গার নিচের মেট্রো পথের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন শহরের আরও 2টি মেট্রো রুটেরও উদ্বোধন করেছিলেন তিনি। তবে তাদের মধ্যে ছিল জোকা তারাতলা এবং নিউ গড়িয়া রুবি মেট্রো। তবে শহরের বাকি 2টি মেট্রো পথের তুলনায় স্প্ল্যানেড হাওড়া ময়দান এই 4.8 কিলোমিটার দূরত্বের রুট নিয়েই যাত্রীদের মধ্যে উৎসাহ অনেক বেশি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, গঙ্গার নিচে 520 মিটার মেট্রো পথ যেতে সময় লাগবে 45 সেকেন্ড। গঙ্গার নিচ সুড়ঙ্গে জ্বলবে নীল আলো, ওই আলোয় বুঝিয়ে দেবে ট্রেন এখন গঙ্গার নিচে রয়েছে। অনেকে সেই নীল আলো দেখবেন এবং ছবি তুলবেন বলেও প্রথম দিনেই ভিড় জমিয়েছিলেন অনেকেই। হাওড়া ময়দান স্প্ল্যানেড রুটের প্রথম যাত্রীবাহী মেট্রোয় জনতার ভিড় দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র জানান, এই দিনটা দেখার জন্য সাধারণ মানুষ অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন। আমরা গর্বিত, পরিবহন ব্যবস্থায় বদল এসে গেল। হাওড়া থেকে যাতায়াত করার আর কোনো চিন্তাই থাকলো না। ভালো লাগছে, আনন্দের দিন। প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, আমি বিভিন্ন জায়গা থেকে ফোন কল পাচ্ছি যে এই শুভ দিনে আমরা যাবো না, কারণ সবাইকে আমরা অনুরোধ করেছি, আসুন, আনন্দ এইটা এনজয় করুন, এবং সবাই মিলে আমরা এটা সাক্ষী হয়ে থাকি প্রথম দিনের এই যে দিনটার জন্য আমরা এতদিন ধরে তাকিয়েছিলাম, যে গঙ্গার নিচে দিয়ে দেশের প্রথম মেট্রো। কলকাতার মানুষের কাছে এখন পশ্চিমবঙ্গ, মানে সারা দেশের মানুষ এখন কলকাতায় শুধু রসগোল্লা বা দক্ষিণেশ্বর বা কালীঘাটের জন্য আসবে না, গঙ্গার নিচের ট্রেনে চাপার জন্য আসবে। প্রথমটা শুরু তো করি, তারপর তো দেখা যাবে। একটু তো শুরু করতে দিন, বুঝতে দিন, ফিল করতে দিন যে কোথায় কীরকম মানুষের ডিমান্ড, তারপর আমরা করে আমরা ভাড়াটা তো একটা নির্দিষ্ট প্যারামিটার আছে, তার মধ্যেই ডিটারমিন হয়। আমরা দেখলেন তো আপনারা কিউআর কোড টিকিট দিচ্ছি, যাতে মানুষের খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারে। আমরা টোকেন দিচ্ছি, স্মার্ট কার্ড দিচ্ছি। স্মার্ট কার্ড যারা আছে, একটা স্মার্ট কার্ডে যেখানে চলছিল সেখানে এই স্মার্ট কার্ডও সেটা অ্যাপ্লিকেবল। অল দ্য বেস্ট। এখন তো 7 মিনিট অন্তত আছে, আরও আমরা বাড়াবো, চেষ্টা করবো। হাওড়া ময়দান স্প্ল্যানেড রুটে যে স্টেশনগুলি রয়েছে সেগুলি হল হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং স্প্ল্যানেড। হাওড়ায় মেট্রো স্টেশনটি রেল স্টেশনের পুরনো এবং নতুন কমপ্লেক্সের মাঝখানে। ফলে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল উভয় দিকে যাত্রীদেরই সুবিধা হবে মেট্রো ধরতে। সকাল 7টায় প্রথম মেট্রো, 7 মিনিট ছাড়া ছাড়া মেট্রো পাওয়া যাবে। শেষ মেট্রো রাত 9টায়। সোমবার থেকে শনিবার মেট্রো চলবে, রবিবার বন্ধ থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। গঙ্গার নিচ দিয়ে যাওয়া ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম দিনের সফরের অভিজ্ঞতা শেয়ার করলেন অনুপম রায়। শুরু হয়ে গেল গঙ্গার নিচ দিয়ে যাওয়া ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রী পরিষেবা। বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশে যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উল্লাস দেখা গেল। শুক্রবার সকালে সেই ঐতিহাসিক সফরের সাক্ষী হলেন অনেকেই। এই মেট্রো সফর ঘিরে স্বাভাবিকভাবেই উন্মাদনা ছিল আম জনতাদের মধ্যে। তবে প্রথম দিনেই সেই উন্মাদনার মাত্রা ছাড়িয়েছে। কেউ ক্যামেরা বন্দী করলেন প্রথম সফর, কেউ আবার ভিডিও কলে ভাগ করে নিলেন অভিজ্ঞতা। এরই মাঝে যদি বাড়তি পাওনা হিসেবে থাকে গায়ক অনুপম রায়ের গান, তাহলে প্রথম দিনের মেট্রো সফরে দেখা গেল গায়ক অনুপম রায়কেও। সাধারণ যাত্রীদের সঙ্গে তিনিও ভাগ করে নিলেন নিজের অভিজ্ঞতা, শোনালেন গানও। কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে, সারাটা দিন জুড়ে
তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল, ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে। ইচ্ছে করে এই গানটা গাইলাম যেহেতু টানেলের উল্লেখ আছে। আর আসার আগে কিছু আমাকে বলছিলেন যে বোবা টানেল গানটা কি এই মেট্রোকে উদ্দেশ্য করে লেখা, কিন্তু সেটা অনেক আগেই লেখা, এই মেট্রো পরিকল্পনা শুরু হওয়ার আগে, কিন্তু আজকে কোথাও যেন দুটো এক হয়ে গেল। গঙ্গার নিচ দিয়ে যাওয়া মেট্রো সফরের প্রথম অভিজ্ঞতা কেমন ছিল শেয়ার করলেন অনুপম রায়। আমরা যে একটা সিগন্যাল দেওয়া আছে যে যখন আমরা জলের নিচে যাব তখন চারিদিকটা নীল হয়ে যায় এবং ওটা একটা অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করে, এবং কোনোদিন যে গঙ্গার নিচ দিয়ে আমি যেতে পারবো সেটা বুঝতে পারি। এই প্রথম সেই অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো লাগলো, অভিনব একটা ব্যাপার, এবং সেটাতে এই সব কিছুর সঙ্গে জুড়ে আছে মানুষের এবং নাগরিকদের আরও সুবিধা হবে বলেই মনে হচ্ছে যে চট করে আমরা জায়গায় পৌঁছে যেতে পারবো। এই কানেক্টিভিটি আমাদের যত উন্নত হবে। ভালো লাগছে যে কলকাতাকেই বেছে নেওয়া হয়েছে। কলকাতার মেট্রোর সঙ্গে তো কলকাতার বহু মেট্রো হয়ে সেই মেট্রোর তারপরে ভারতের বিভিন্ন শহরে হয়েছে, কিন্তু এই যে জলের তলা দিয়ে মেট্রো, এটা কলকাতার একটা অভিনব ব্যাপার এবং খুবই আনন্দদায়ক। আমার তখন 2 বছর বয়স ছিল, আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তারপরে যখন আমি স্কুলে পড়ি তখন আমি মেট্রো চড়ি এবং খুব ভালো লেগেছিল প্রথম মেট্রো যাত্রা। আজকে একটা অন্যরকম মেট্রো যাত্রা হলো গঙ্গার তলাতে, এটা একটা অন্যরকম। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।